আপনাদের একটা কথা বলার জন্যই বলছি। সেটা হলো আপনারা 24 ঘন্টা সময় পান একটা ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। আপনারা মোটামুটি 24 ঘন্টা সময় পান। এই 24 ঘন্টায় আপনাদের যত কোয়েশ্চেন আছে সবগুলা শিটে করে নিয়েন। কেমন? 24 ঘন্টায় যত কোয়েশ্চেন আছে শিটে করে নিয়েন। তারপরও কিন্তু আমি কিছু স্পেসিফিকভাবে, যদি আপনারা ডাউট থাকেন, একটা জিনিস নোট করে নিয়েন। যখন ডাউট থাকেন আমি কিন্তু একটা টপিক শেষ করার পরে জিজ্ঞেস করি যে এই টপিকস কি বুঝেন নাই, তখন কিন্তু আপনারা রেসপন্স করতে পারেন। তো ক্লাসের ফ্লো ধরে রাখার জন্য আমরা ধীরে ধীরে কিন্তু একটু কঠিন পার্টে যাচ্ছি। তো যদি ফ্লো হারাই ফেলেন, কারণ আপনারা এক দুইজনের জন্য কিন্তু পুরো ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যায়, আর আমিও চাচ্ছি না আমাদের ক্লাসের ফ্লো নষ্ট হোক। তো আপনারা কোয়েশ্চেন শিটে করে নিয়েন। আর যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে তো আমাদের ফেসবুক গ্রুপ আছে। যদি আরও ইমার্জেন্সি দরকার হয় তাহলে মেসেঞ্জার গ্রুপ আছে। যদি আরও ইমার্জেন্সি দরকার হয় আমি আজকে একটা পোস্ট করে দেব কিভাবে সাপোর্ট নেবেন। সাপোর্ট সিস্টেম নিয়ে কোনো কমপ্লেন আপনাদের কখনোই থাকবে না। কেমন? তো আই হোপ যে ক্লাসের একটা ঘন্টা যেন আমরা একটা মিনিটও মিস আউট না করি, ঠিক আছে? কারণ ক্লাসটা আমাদের জন্য আসলে অনেক ইম্পর্ট্যান্ট। প্রতিটা মিনিটই ইম্পর্ট্যান্ট, প্রতিটা সেকেন্ডই ইম্পর্ট্যান্ট। চলেন তাহলে আপনাদের কোয়েশ্চেন নিয়ে আগাই। কী অবস্থা? কেমন ফিল করছেন? শরীরে মোটামুটি ভাব আসতেছে না? আচ্ছা, কেউ আছেন, এমন কেউ আছেন যে কন্টেন্টের ভিডিও দুইটাই দেখছেন? একটু ইজি মনে হয়েছে না? একটু ইজি মনে হয়েছে না? দেখছেন তারা কিভাবে ক্লাস করতো দেখতেন? তারা কিন্তু বেশি জ্বালাইতো না। তারা কিন্তু আপনাদের মধ্যে তো বেশি জ্বালাইতো না। ওকে, চলেন আপনাদের কোয়েশ্চেন শিটটা নেই। আমি আপনাদের নিব ক্লাস, অবশ্যই ক্লাস নিব, আরও একটু অ্যাডভান্স নেওয়ার ট্রাই করব। আজকে ক্লাস নাম্বার কত? আচ্ছা, এই কোয়েশ্চেন শিট না। ক্লায়েন্ট জিজ্ঞেস করে কি যে টুলস ইউজ করবা, আমি কি বলবো, পেইড নাকি ফ্রি প্রথম থেকে? হাসিব ভাই, কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে না কোন ধরনের টুলস তুমি ইউজ করছো। যদি আপনার ডাটাগুলা ঠিক থাকে, যদি আপনার ডাটার সাথে রিপোর্ট শিটটা ওকে থাকে, এখন পর্যন্ত আমি কোনো দিন ফেস করি নাই যে আমার ক্লায়েন্ট বলছে কোন টুলস ইউজ করছো। এখন যদি বলে তাহলে আপনাদের ফ্রি পেইড বলবেন কেন ভাই? এইচরেফসের পেইড ভার্সনও আছে, এইচরেফসের ফ্রি ভার্সনও আছে। যদি আপনি বলেন এইচরেফস ইউজ করছি, যদি আপনি বলেন যে স্যামব্রাশ ইউজ করছি, নো প্রবলেম। ক্লায়েন্ট যদি একজ্যাক্ট ডাটাটা পেয়ে যায় তাহলে আর কোনো সমস্যাই হবে না আপনাদের। ওকে ভাইয়া, কিওয়ার্ড রিসার্চ দেখানোর শুরুতে এইচরেফস ইউজ করতে বলছিলেন, তারপরে স্যামব্রাশে কাজ দেখাইছেন মোমো সাইমা আপু। এখন ক্লায়েন্টের কাজ করতে কি আমি এইচরেফসের পেইড ভার্সন ইউজ করব? ক্লাসগুলো মনোযোগ দিতে হবে, আবার বলছি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। এই কোয়েশ্চেনের আনসার আমি দিছিলাম। যদি আপনাদের ক্লায়েন্টের কাজ করার সময় স্যামব্রাশ পারচেজ করার মতো এবিলিটি না থাকে এবং ক্লায়েন্ট যদি খুব কম পে করে তাহলে আপনারা ফ্রিতে করে দিবেন। পেইড টুলসের সুবিধা হলো আপনাকে একটু এক্সপার্ট লেভেলের ফ্লেক্সিবিলিটি দেয়, একটু এক্সট্রা ডাটা দেয়, আপনি একটু ইজি ওয়েতে করতে পারবেন। ঠিক আছে আপু? তো এটা ম্যাটার করে না আপনি পেইড করছেন নাকি ফ্রি করছেন। মেহেদি হাসান শিপন ভাইয়া বাংলা কন্টেন্ট যদি কপি হয় সেটাকে গুগল ধরতে পারে যে এটা কপি কন্টেন্ট? যে কোনো ধরনের কন্টেন্ট হোক গুগল আরামসে ধরতে পারে যে কপি কন্টেন্ট। গুগলের এআই শাকিব খানের মতো না, ঠিক আছে, যে 2-3টা বিয়ে করে লুকায় রেখে দিবে। গুগলের এআই অনেক স্ট্রং, ঠিক আছে, ধরতে পারবে, যে কোনোভাবে ধরে নিয়ে আসবে। বেঙ্গলস ভার্সেস র্যামস ভাইয়া, এই কিওয়ার্ডের এইচরেফসে দেখাচ্ছে 70K সার্চ ভলিউম, কিওয়ার্ড সার্ফারে দেখাচ্ছে 320। এত তারতম্য কিভাবে হয়? এর চেয়ে আরও তারতম্য পাবেন, ঠিক আছে। এই টুলস নিয়ে একটু বলে ফেলি। যখন আপনি টুলস ইউজ করবেন, ঠিক আছে, অনেকটা আল্লাহ জানে কীরকম হবে। আমরা দেখেন ট্রাস্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আপনি একটা টুলসকে সার্বজনীন ধরতে হবে। যদি আপনি স্যামব্রাশ ধরেন তাহলে আপনি স্যামব্রাশের উপর ট্রাস্ট করেই আগাইতে হবে। টুলসগুলো কিন্তু আপনাকে ধারণা দেয়, বুঝছেন? তারতম্য হওয়াটা স্বাভাবিক। সবার ধারণা যে ঠিক হবে এইরকম তো না, সবার ধারণাটা আলাদা হতে পারে। তো ডাটাগুলোও আলাদা হবে। যখন আপনি যে টুলসটাকে ধরবেন
যে টুলসটা দিয়ে কাজ করবেন তখন কিন্তু ওইটাকে আপনি ফিক্সড হিসেবে ধরে নেবেন, কারণ যদি ক্লায়েন্ট আপনাকে জবাবদিহিতা করে তখন কিন্তু আপনি ক্লায়েন্টকে প্রুফ হিসেবে স্ক্রিনশটটা দিতে পারবেন। আমি ভাই এখন স্যামরাশে এফেক্টিভ, কারণ আমি এইচরেফস ইউজ করছি। এইচরেফস এখন এক্সপেন্সিভ ভাই, আমি নিজেই এফোর্ড করতে পারি না। কেমন? আমি নিজেই এফোর্ড করতে পারি না এইচরেফসটা। নাইমুল ভাই বা নাইম ভাই, ওকে নাইম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। অল ইন টাইটেল লেখার সঠিক নিয়ম কি? ভাই আপনাকে কি করব জানেন? এই মাঘ মাসের শীতে আমাদের গ্রামে একটা পুকুর আছে, এই পুকুরে 3 ঘন্টা রেখে দেব, ঠিক আছে? নিয়ম তো অল ইন টাইটেলের নিয়ম সোজা একদম। হাই আমার অল ইন টাইটেলের নিয়ম একদম সিম্পল। আপনি ছোটো হাতের ইউজ করবেন এইভাবে, অল ইন টাইটেল, এটা কিন্তু একটা সূত্র। অল ইন টাইটেল ইউজ করে একটা কোলন চিহ্ন দিবেন। তারপরে আপনি যদি স্পেস দিয়েও কিওয়ার্ড ইউজ করেন সমস্যা নাই, আপনি যদি এটার সাথে লাগাইয়া কিওয়ার্ড ইউজ করেন তারপরেও সমস্যা হবে না। বুঝাইতে পারছি? ও বাকিটা পড়তে অল ইন টাইটেল কোলন ইউজ করবেন, ঠিক আছে? অল ইন টাইটেল এটার কি বলা হয়? বিসর্গ চিহ্নের মধ্যে যে ছোটো ছোটো 2টা অক্ষর আছে, কোলনই তো বলে। হাসান জামিল ভাই, কন্টেন্টের ভিডিওতে দেখছি কিওয়ার্ডে টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন রাখতে হয়, কিওয়ার্ড যদি ক্লিনিং সার্ভিস হয়। এগুলো আমরা দেখাবো আজকে, কেমন? আপনারা শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য এগুলো নিয়ে কথা বলবো। শামিম ভাই, প্রফিটেবল কিওয়ার্ড আর লো কম্পিটিটিভ কিওয়ার্ড কি সেম? গতকালকের কোয়েশ্চেনেও বলে দিছি শামিম ভাই, গতকালকের কোয়েশ্চেনে কিন্তু বলে দিছি না প্রফিটেবল কিওয়ার্ড আর লো কম্পিটিটিভ কিওয়ার্ড কি? বলে দিয়েছিলাম কোয়েশ্চেনে, দুইটাই সেম থাকবে, কেমন? ভাইয়া চায়নাদের কিওয়ার্ড রিসার্চ গুগলে করা যায় না, আমাদের চায়না ক্লায়েন্টের কাজ করতে পারবো না, কেমন? চায়না ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো না, চায়না ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো না, আমরা গুগলে ফোকাস করেই থাকি, ঠিক আছে বোন? গুগলে কিওয়ার্ড সার্চ করলে কেডি পাওয়া যায় না। গুগলে কিওয়ার্ড সার্চ করলে কেডি পাবেন কীভাবে ভাই? তাহলে ক্লায়েন্ট যদি কেডি দিতে বলে সেক্ষেত্রে কেডি না দিলে কোনো প্রবলেম হবে? গুগলে কিওয়ার্ড সার্চ করলে কেডি পাওয়া যায়। ও গুগল সাজেশনের কথা বলছেন না ভাই? গুগল সাজেশনের কথা বলছেন মেবি উনি, ঠিক না? আমি মনে হয় ঠিকই ধরতে পারছি, গুগল সাজেশনের। এখন কালকে কিন্তু বলছি হৃদয় ভাই কালকে বলছি না, যদি কেডি একান্ত না পান তাহলে আপনি নট অ্যাভেলেবেল দিবেন এবং আপনি লিখে দিবেন এগুলো গুগল সাজেস্টেড কিওয়ার্ড, কেমন? এখন ডাটা যদি আপনি না পান, সিম্পলি ডাটা যদি না পান তাহলে তো আপনি নিজে বানাইতে পারবেন না, ঠিক না? ওকে ভাইয়া কেমন আছেন? ভাইয়া প্রায় অনেকেই একসময় নিজের পোর্টফোলিও ওয়েবসাইট খুলে। আমার কোয়েশ্চেন হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট কি র্যাঙ্ক করা যায়? অনেকে যখন খুলে আপনিও খুলবেন, ইনশাল্লাহ আপনিও খুলবেন। আমি কিছু প্ল্যান করছি আপনাদের জন্য, যেহেতু আমার একটা ওয়ার্ডপ্রেস, জানেন আমার এক্স স্টুডেন্টগুলো ওয়ার্ডপ্রেস করে, তাদের যখন প্রফিটেবল পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়ে দিব ইউটিউবে, কেমন? যদি আপনারা ওয়ার্ডপ্রেস না করে দিয়ে দিব ব্যারিস্টার সমরের মতো বলে দিলাম, ক্যামেরার সামনে বলে দিলাম, দিয়ে দিব, কেমন? আচ্ছা ওকে, এখন এগুলা নিয়ে মাথা ঘামায়েন না, এখন এসিও নিয়ে পড়ি। এখন কোয়েশ্চেন করার জন্য চলে আসছেন রাতুল ভাই। ভাইয়া ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড রিসার্চ কি দেখাবেন? হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড রিসার্চটা দেখাবো, তবে ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু আপনাদের এইচরেফসের পেইড ভার্সনটা ইউজ করতে হবে, কেমন? আমি আপনাদের দেখাই দিব কখনো। এখন আপাতত ফোকাস করেন ইন্টারন্যাশনালেতে, তারপর আমরা ন্যাশনালতে, তারপর আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখাবো। ভাইয়া অল ইন ইউআরএল আর অল ইন টাইটেল কি এক? অবিকল ভাই, দুইটা ওয়ার্ড যখন আলাদা, দুইটা ওয়ার্ডের মানেও আলাদা হবে, দুইটা আলাদা আলাদা জিনিস। ভাইয়া এসইও রিলেটেড কোনো বুক আছে? আমি পড়তে চাই, ভালো কোনো বুক থাকলে জানাবেন। আহারে আমার একটা কবিতার বই ছিল ভাই, এখন পাবলিশ করলে মনে হয় একটু বেচতে পারতাম। একটা কবিতাই পাবলিশ হয়েছিল, যৌথ, আমার কাছে টাকা পয়সা নিয়েছিল না, বাট তখন কি ছিল, তখন দিতে পারতাম রে ভাই, অনেক ফেমাস হয়ে যেতাম। 10 মিনিট স্কুলের মতো শুরু করবো নাকি? সব দিকে শুরু করবো 10 মিনিট স্কুলের মতো। একটা টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন টিকটক ভিডিও পাবলিশ করলাম, ইউটিউবে ভিডিও পাবলিশ করলাম, পেজে ভিডিও পাবলিশ করলাম, কোর্স বাদ দিয়ে পাবলিক ফিগার হয়ে যাব। ওকে দেখেন, অনেক ভালো লাগে না? আমি কিন্তু আপনাদের অনেক ভালো করে বুঝাইতে পারি যখন কোয়েশ্চেন শিটে কোয়েশ্চেন করেন, অনেক ভালো করে বুঝাইতে পারি না? অনেক মানুষের কিন্তু এই কোয়েশ্চেনগুলোই আছে মনে, অনেক মানুষের কিন্তু এই কোয়েশ্চেনগুলোই মনে আছে। সো ভাই ক্লাসের মোডটা নষ্ট করেন না, ক্লাসের ফ্লোটা নষ্ট করেন না, ঠিক আছে?
আজকে চলেন আমরা একটা এক্সাম্পল কিওয়ার্ড ইউজ করি এবং একটা ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কথা বলি। কেমন? একটা ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কথা বলি, যার ওয়েবসাইটের ইউআরএল হলো ড্যানিয়েল না কি ছিল, আবার ভুলে গেছি, ডিতে শুরু ছিল, আরে ইলেকট্রনিক্স, হ্যাঁ আইডিয়া, সরি মাথাটা গেছে ভাই, আইডিয়া। মাগরিবের নামাজের পরে আমি বলি একটু প্রশংসা বলি, মাগরিবের নামাজের পরে একটা ক্লায়েন্টের সাথে কনসালটেন্সি ছিল, মানে ক্লায়েন্টকে পাঠাইলাম অনেক ধরনের কথাবার্তা বলে, তারপরে শুধু ওয়ার্ডপ্রেসের ক্লাস, তারপরে আপনাদের এখন আপনারা 3 নাম্বার ব্যাচে আছেন। তারপরে দেখেন এনার্জি লেভেল, আপনারা যদি আমাকে না জ্বালান আপনাদের আমি কলিজা ছিঁড়ে দিয়ে দিব, বাট জ্বালান যদি তাহলে একদম সব কিছু আটাই রেখে দিব। কেমন? টাকা তো দিয়ে দিচ্ছেন, টাকা দিয়ে দিচ্ছেন না? ওকে চলে। তো এই দেখেন এটা হলো ওয়েবসাইট। কেমন? ধরেন এই যে ক্লায়েন্টটা আছে, এই ক্লায়েন্টটা থিঙ্ক করতেছে সে একজন ইলেকট্রিশিয়ানস, খুব ভালো করে খেয়াল করেন, সে একজন ইলেকট্রিশিয়ানস, সে থিঙ্ক করতেছে যে সে অনলাইন সার্ভিস দিবে। ভালো করে খেয়াল করেন, ঠিক আছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন সে থিঙ্ক করতেছে সে ইলেকট্রিশিয়ান সার্ভিস দিবে, কোথায় দিবে? অনলাইনে দিবে। এখন অনলাইন বলতে যদি আমরা গুগলে বুঝি, তাহলে গুগল 2টা জিনিস ভালোবাসে, সারা জীবন কাজে লাগবে ভাই, এইভাবে কখনো ডিসক্লোজ কেউ করবে না। গুগল 2টা জিনিস ভালোবাসে, একটা হলো ন্যাচারাল আর একটা হলো ইনফরমেশন। সারা জীবন মনে রাখবেন, একটা হলো ন্যাচারাল আর একটা হলো ইনফরমেশন। গুগলের কাছে যত ন্যাচারাল থাকবেন আপনি তত বেস্ট, আর গুগলকে যত ইনফরমেশন দিবেন আপনার গুগল আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে। এখন দেখেন এই ইলেকট্রিশিয়ানস নিয়ে যদি সে সার্ভিস দেয়, নর্মালি গুগলকে বাদ দেন, তাকে এজ এ ইলেকট্রিশিয়ানস মানুষ কেন চুজ করবে? যদি বলে গিয়ে শুধু যদি বলে আমি ইলেকট্রিশিয়ানস, আমাকে তুমি তোমার ইলেকট্রিসিটি রিলেটেড যত কাজ আছে সবগুলো দিও, যদি এইভাবে বলে, আর যদি সে তার ইলেকট্রিশিয়ান সার্ভিস নিয়ে একটা ডিটেলস লিখে, সে কেন ইলেকট্রিশিয়ান দিচ্ছে, তার প্রিভিয়াস কি এক্সপিরিয়েন্স আছে, কোন কলেজ থেকে সে পাস করছে, সে কোন ধরনের ইনস্টলেশন করে, তার প্রাইজিং কেমন, এইগুলো যদি ডিটেলস বলে, তাহলে ইউজার ইন্টেন্টটা কোনটাতে বেশি হবে? তাকে যদি ইলেকট্রিশিয়ানস হিসেবে যদি সে বলে তাকে চুজ করবে, নাকি সে একটা ডিটেলস যদি বলে তাহলে তাকে চুজ করবে? ডিটেলস দিলে চুজ করবে না। ধরেন আমরা ফেস ওয়াশ ইউজ করি সবাই, এখন তো ছেলে মেয়ে সবাই ফেস ওয়াশ ইউজ করেন না? তারপরেও দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ফেসে আলাদা গ্লো দেয়। কেমন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আলাদা ফেসে গ্লো আছে। যাই হোক, এখন দেখেন ফেস ওয়াশ যদি আপনি একটা দোকানে কিনতে চান, আপনি একজন নতুন একদম নতুন গেছেন, এখন আপনাকে সেলসম্যান বললো যে এইটা আপনার জন্য ভালো হবে, এটার দাম 390 টাকা। আর একটা সেলসম্যান বললো ভাই আপনার অয়েলি চেহারা, তো আপনার অয়েলি চেহারা হলে অয়েলটা রিমুভ করার জন্য আপনাকে একটা প্রাকৃতিক উপায় বলে দিচ্ছি, আপনি এইটা ইউজ করতে পারেন, এইটাতে এই জিনিস আছে, এই জিনিস এই হেল্প করে, এই জিনিস এইভাবে হেল্প করে, এই জিনিস এই জন্য ইউজ করা হয়, এটার দাম হলো 390 টাকা। 390 টাকাই ধরেন, তাহলে আপনি কোনটা চুজ করবেন বলেন তো? যেটা আপনি নিজে পড়ে বুঝবেন নাকি যেটা ভিজুয়াল করবেন? সেকেন্ড ওয়ান। এখন এই যে দেখেন একটা প্রোডাক্ট একটা সার্ভিস, আমি সেকেন্ডটা কিন্তু বলছি প্রোডাক্ট এবং ফার্স্টটা বলছি কিন্তু সার্ভিস। দ্যাট মিন্স কন্টেন্ট হলো একটা সার্ভিস অথবা একটা প্রোডাক্টের ইনফরমেশন, এছাড়া কিন্তু আর কিছু না। কন্টেন্ট হলো একটা সার্ভিস অথবা একটা প্রোডাক্টের ইনফরমেশন। এখন ভাবেন, আমরা যখন গুগলে গিয়ে একটা জিনিস লিখে সার্চ করি, ধরেন আমি লিখলাম যে বেস্ট ফেস ওয়াশ ফর অয়েলি স্কিন, লিখে সার্চ করছি, কিসের জন্য আসছি? ফেস ওয়াশ কেনার জন্য আসছি। যদি এন্টার প্রেস করি, গুগল কি আমাকে ফেস ওয়াশ সাজেস্ট করছে নাকি গুগল আমাকে কন্টেন্ট সাজেস্ট করছে? ভাই গুগল আমাকে কি সাজেস্ট করছে? কন্টেন্ট না? সে কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট সাজেস্ট করছে না, সে কিন্তু আমাকে কন্টেন্টটাও সাজেস্ট করছে। তার মানে গুগলে না প্রোডাক্ট র্যাঙ্ক করে না সার্ভিস র্যাঙ্ক করে, গুগলে কি র্যাঙ্ক করে? গুগলে না প্রোডাক্ট র্যাঙ্ক করে না সার্ভিস র্যাঙ্ক করে।
গুগলে কন্টেন্ট র্যাঙ্ক করে। এখন কন্টেন্টটা কিসের জন্য র্যাঙ্ক করে বলেন তো? কন্টেন্টটা কিন্তু কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। আস্তে আস্তে একটা ফ্লোতে আসতেছি না আমরা? ফ্লোতে আসতেছি না? এখন দেখেন তো, ভালোভাবে খেয়াল করেন, এই যে today.comটা আছে, এই ফেস ওয়াশটা কি শুধু today.com সেল করে? আরও মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে না? আরও মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে না? তখন তাহলে তারা কেন র্যাঙ্ক করলো না? তারা কেন র্যাঙ্ক করলো না? today.com-এর মেয়েকে কি গুগল বিয়ে করছিল, যার জন্য শ্বশুরবাড়ি হিসেবে এক্সট্রা প্রায়োরিটি পাচ্ছে? এইরকম তো কোনো কিছু না। এইখানেই আসে হলো র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে? কন্টেন্টের ভেতর গুগল সিল মেরে দেয়, বুঝছেন? গুগল স্ট্যাম্প মেরে দেয় যে একটা কন্টেন্টের এই কোয়ালিটি যদি না থাকে তাহলে এইটা আমার চোখে ভালো কন্টেন্ট না। আর কন্টেন্টের ক্লাসে আমরা ওই জিনিসগুলোই জানবো গুগলের চোখে কোন কন্টেন্টগুলো ভালো। আমি কি বুঝাইতে পারছি এখন ক্লাসের কনসেপ্ট? বুঝাইতে পারছি? এখন গুগলকে পটাইতে হলে গুগলের মনের মতো হতে হবে ভাই। এখন গুগলের মনের মতো হতে হলে যা পারেন তাই চেঞ্জ করেন, যেভাবে পারেন সেভাবেই চেঞ্জ করেন। বাংলা সিনেমাগুলোতে দেখছেন না যে একটা খালি সুটকেস নিয়ে 3 মাস পরে 1 কোটি টাকা নিয়ে ফেরত আসে, এসে দেখে মেয়ের বিয়ে হয়ে গেছে। কিন্তু গুগল এইরকম কখনো করবে না। গুগলকে ভালো কন্টেন্ট দেন, গুগলের নিয়ম কানুন মেনে চলেন, গুগল র্যাঙ্ক করবে। ট্রু হলো যদি আপনি কোয়ালিটি কন্টেন্ট দিতে পারেন, যদি আপনার কন্টেন্টটা পারফেক্ট থাকে, তাহলে না আপনার এসইওর আর কিছুই দরকার হয় না। কন্টেন্ট ইজ অলওয়েজ কিং। বুঝাইতে পারছি জিনিসটা? বুঝাইতে পারছি? এখন চলেন আমরা এই পুরো ক্লাসে জানবো গুগল কন্টেন্টের কি রেস্ট্রিকশন দিয়ে রাখছে, গুগল একটা কি ধরনের কন্টেন্টকে ভালোবাসে। প্রথম ক্লাসে বলছিলাম একটা এক্সাম্পল, মনে আছে? মনে আছে কার কার? যে আপনি যে ধরনের মেয়ে পছন্দ করেন ওই ধরনের মেয়ে যদি আপনার চোখের সামনে নিয়ে আসে, আপনি রিজেক্ট করে দিবেন? সাদাত হোসেনের একটা কবিতা আছে না, কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। তো এরকম মেয়ে দিলেই হলো, ঠিক না? পছন্দ হবে। আমাদের ছেলেদের কিন্তু দিন শেষে এরকম মেয়েই পছন্দ, না? আচ্ছা, ওকে। এখন চলেন একটা কন্টেন্টের স্ট্রাকচার জানতে হবে না? আগে কন্টেন্টের স্ট্রাকচার জানি, একটা কন্টেন্টের স্ট্রাকচার কেমন হয়। চলেন আমরা ফিরে যাই সেই পুরনো দিনে, যেখানে আমাদের প্রথম ক্লাসে শেখানো হয়েছিল সংবাদপত্র একটা রচনা ছিল, মনে আছে? আমরা এই রচনার ভিতরে কি দিছিলাম দেখেন, মিলাইতে পারেন কিনা আজকের কনসেপ্টগুলা। সংবাদপত্র নিয়ে সব ইনফরমেশন দিছিলাম না? সংবাদপত্র কি, সংবাদপত্র কেন গুরুত্বপূর্ণ, সংবাদপত্র বললে যা গুণগান গাইছি সব সংবাদপত্র নিয়েছিল। এখন যদি সংবাদপত্র কিওয়ার্ড হয় তাহলে পুরো রচনাটা কি? পুরো রচনাটা কি? কন্টেন্ট। পারফেক্ট। এখন ধরেন আমরা যদি কন্টেন্টের সাথে সংবাদপত্রে বা রচনার কম্পেয়ার করি, তাহলে আমি এইখানে লিখে দিচ্ছি আমাদের রচনা আর এইখানে লিখে রাখছি আমাদের কন্টেন্ট। ভালো করে খেয়াল করেন, 90% এইখানেই বুঝে যাবেন। ধরেন আমি এখানে লিখছি সংবাদপত্র লিখে আমি এখানে টান দিতাম না? আমরা তো একটা টানি দিতাম, যারা ছেলে আসি একটা টান দিতাম। মেয়েরা না কালার করতো, লাল নীল হলুদ কালার করে এইভাবে কালার করে এইভাবে ডট দিত। আর আমরা এখানে যদি এটাকে ইলেকট্রিশিয়ান লিখি তাহলে দেখেন দুইটাই কিন্তু দিন শেষে ইলেকট্রিশিয়ান। বানান ভুল হলে মাফ করবেন, আমার ভুল হয়েছে। সংবাদপত্র যদি হয় তাহলে সংবাদপত্র উইল বি টাইটেল, ঠিক আছে? কন্টেন্টের ভাষায় এটাকে টাইটেল বলা হয়। আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ফোকাস করি, টাইটেল মানে হলো শিরোনাম। আমরা যে টপিকসটাকে সবচেয়ে বেশি ফোকাস করি
যেটা আমাদের ফোকাসিং পয়েন্ট থাকে, যেটা আমাদের ফোকাসিং কিওয়ার্ড থাকে, যেটা আমাদের মেইন টপিকস থাকে, যেটা আমাদের মেইন কিওয়ার্ড থাকে। তাহলে টাইটেলটা হলো একটা কন্টেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যদি একটা কন্টেন্ট পড়েন, এই কন্টেন্টটা আপনি তখনই পড়বেন যখন আপনার এই টাইটেলটা পছন্দ হবে। তারপরে দেখেন আমরা সংবাদপত্রে শুরু করতাম সূচনা, ঠিক আছে, সংবাদপত্রে শুরু করতাম সূচনা। এই সূচনাটাকে এই কন্টেন্টের ভাষায় বলা হয় ইন্ট্রো। দ্যাট মিন্স কন্টেন্টের সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো ইন্ট্রো, ঠিক আছে, সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো ইন্ট্রো রচনাতে, যেটা আমরাকে সূচনা বলতাম। তারপরে আমরা কি করতাম, ইন্ট্রোর পরে কিছু পয়েন্ট লিখতাম, সংবাদপত্রের উপকারিতা, সংবাদপত্রের অপকারিতা, সংবাদপত্রের উপকারিতা অপকারিতা, সংবাদপত্রের ভূমিকা, সংবাদপত্রের প্রকারভেদ, এইরকম পয়েন্ট লিখতাম না। এবং এই ক্ষেত্রে এই পয়েন্টগুলারে বলা হয় সাব হেডিং। এবং সাব হেডিংগুলা আর কিছু না, আমরা যে রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করছি, এই রিলিভেন্ট কিওয়ার্ডই আমরা এজ এ সাব হেডিং হিসেবে ইউজ করি। মনে রাখবেন কন্টেন্টে মোট 6টা সাব হেডিং ইউজ করা হয়। কন্টেন্টে মূলত 6টা সাব হেডিং ইউজ করা হয়, যেটা হলো H1 থেকে H6 পর্যন্ত। কেমন, আপনাদের একটু আপডেটেড ক্লাস করাচ্ছি, এখানে একটু খটকা লাগবে। দেখেন H1 থেকে H6 পর্যন্ত এই সাব হেডিংগুলারকে বলা হয় সাব টপিকস, সাব হেডিং অথবা রিলিভেন্ট কিওয়ার্ড। এবং যদি আমরা ক্রমান্বয়ে সাজাই, ধরেন আমি যদি প্রথম বলি H1, তারপরে যদি বলি H2, তারপরে যদি বলি H3, তারপরে যদি বলি H4, H5, দেন H6, ক্রমান্য অনুসারে এইগুলার ইম্পর্টেন্স আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল হেডিংয়ের বা সাবটপিক্সের হেডিং হলো H1, এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। এবং এইটা একটা কন্টেন্টে শুধুমাত্র একবারই ইউজ করতে পারবেন। মানে যদি আপনি এইগুলাকে আপনার কন্টেন্টের সৈন্যবৈন্য বলেন, তাহলে এইটা হলো সেনাপতি, যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, আপনার একটাই সেনাপতি থাকতে পারবে। তারপরে দেখেন এইগুলা হলো H2, H3, H4, H5, H6, এইগুলা আপনারা ইম্পর্টেন্ট অনুসারে, গুরুত্ব অনুসারে, টপিকস অনুসারে যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারেন। আপনি যদি আপনার কন্টেন্টে ধরেন 20টা সাব টপিকস, 20টা রিলিভেন্ট কন্টেন্ট টপিক ইউজ করেন, তাহলে আপনি চাইলে H2 5বার ইউজ করতে পারেন, H2 3বার, H4 4বার, H5 3বার, যতবার ইচ্ছা, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। এবং আরও একটা জিনিস শুনে রাখেন, যদি আপনি বাকি সবগুলা H2ও লিখেন, আপনার গুগল কখনো জরিমানা দিবে না। তো গুগল বলে তোমার কন্টেন্টে সবগুলা হেডিং মিলেমিশে ইউজ করো। আমি কি সাব হেডিংগুলা বুঝাইতে পারছি? সাব হেডিংগুলা বুঝাইতে পারছি? টাইটেল, ইন্ট্রো অ্যান্ড সাব হেডিং বুঝাইতে পারছি? শুকর আলহামদুলিল্লাহ। তারপরে আমরা কিন্তু রচনায় একটা জিনিস, হ্যাঁ H1 বেশিবার ইউজ করলে সমস্যা হবে, আপনি একবারই ইউজ করতে পারবেন। নোট করে নেন, H1 আমার কন্টেন্টের সেনাপতি অ্যান্ড আমি শুধুমাত্র একবারই ইউজ করতে পারবো, ঠিক আছে? H1 শুধুমাত্র একবারই ইউজ করতে পারবেন। তারপরে আসি আমাদের সেই জিনিসটা এখন টেক্সট কন্টেন্ট দিছেন। আমরা কিন্তু রচনায় ভিজুয়াল কন্টেন্ট দিতেন কেউ, আমাদের স্যারগুলা বলতো না, যদি চিত্র আঁকতে পারো ভাই, যদি চিত্র আঁকতে পারো তাহলে কিন্তু বেশি মার্ক পাবেন। তারপরে ক্লাস থেকে বের হয়ে বলতেন না, কয়টা টপিকস লিখছস? তো আমার ফ্রেন্ড বলতো আমি 5টা লিখছি, আমি বলতাম আমি 25টা লিখছি। পরে বলে 25টা লিখিস আর যাই লিখিস, আমার চেয়ে কম মার্কই পাবেন। তো আমরা তখন, আপনারা গসিপ করতেন না, ক্লাসরুম থেকে বের হয়ে গসিপ করতেন না, কয় পয়েন্ট লিখছিস, কয় পয়েন্ট, কয় পৃষ্ঠা? ভাই এই জিনিসগুলো অনেক মিস করবেন। আরও আমাদের তো এই গোল্ডেন যুগগুলো ফেলে আসছে, মিস করতেন না? নৈর্ভিত্তিক মিলাইতে গিয়ে মারামারি। আমার একটা ফ্রেন্ড বলতো আল্লাহর কসম ক হবে, বুঝছেন? তার যদি ভুল ধরতাম বলবো আল্লাহর কসম ক হবে, আমি গাইড দেখে আসছি। এইরকম আছে না ওভার কনফিডেন্ট ফ্রেন্ড? ওকে, তো তারপরে যে জিনিসটা আসে, ওই যে আমাদের রচনাতে
আমরা পড়ে জানবো রোশান ভাই, পড়ে জানবো, কেমন আমরা ফ্লো অনুযায়ী যাই, পড়ে জানবো কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, এগুলো আমরা পড়ে জানবো যখন কন্টেন্ট রাইটিংয়ের টপিক্সে চলে আসবো, ঠিক আছে? তারপরে জানেন একটা জিনিস হলো, আমাদের রচনাতে কিন্তু আমরা ভিজুয়াল কন্টেন্ট দিতাম না, আমরা চিত্র আঁকতে পারতাম না, কিন্তু আপনার ওয়েব কন্টেন্টে মাস্ট বি ভিজুয়াল কন্টেন্ট থাকতে হবে। ভিজুয়াল কন্টেন্ট বলতে বোঝায় দৃশ্যম, ওই যে আমার ইউটিউবে ফেসবুকের ভিডিওতে বলছিলাম, দৃশ্যম বলতে বোঝায় ধরেন আপনি একটা জিনিস বুঝতেছেন না, নর্মালি আপনাকে বলা হলো রুফ, এখন রুফ জিনিসটা আপনি কনফিউশনে আছে, কি আছে ভাই, রুফ মানে কি? তো আপনি যদি গুগলে সার্চ করেন রুফ, এই রুফ লিখে সার্চ করার পরে যদি আপনি চলে যান ইমেজে, আচ্ছা ছাদ, ঘরের ছাদ, রুফ মানে হলো ঘরের ছাদ, আচ্ছা বুঝলাম, ইজি না? ভিজুয়ালটা আমাদের মানুষদের চোখে লাগে, মানুষের চোখে লাগে, আমরা ভিডিও দেখে বেশি মাথায় রাখতে পারি, আমরা ইমেজ দেখে বেশি মাথায় রাখতে পারি। তো এই জন্য গুগলও বলে, খাবির ভাই মিউট করবেন না, যে মিউট করবেন না তার আমি গান গাইতে বলবো, এবং গান গাইতেই হবে। তো ভিজুয়াল কন্টেন্ট বলতে বোঝায় ইমেজ ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন। তারপরে আরও একটা জিনিস আছে, আমরা জিপ বলি, এটাকে জিপ বলি না? দেখবেন একটা ইমেজের মধ্যে নাড়াচাড়া করে, জিপ বলি না? আপনি জিপও ইউজ করতে পারেন, আপনি ইমোজিগুলো ইউজ করতে পারেন, যেগুলো ভিজুয়াল। তবে গুগল বলে আপনার টপিক্স রিলেভেন্ট কিছু ভিজুয়াল কন্টেন্ট দিয়ে দেন, যেন আপনার কন্টেন্টের পাশাপাশি ওই ভিজুয়াল কন্টেন্টও মানুষ বুঝতে পারে, কেমন? তাহলে প্রথম জিনিস হলো টাইটেল, তারপরে আসে হলো ইন্ট্রো, তারপরে আসে হলো সাবহেডিং, তারপরে আসে হলো ভিজুয়াল কন্টেন্ট। এই জিনিসগুলো বুঝাইতে পারছি? এখন দেখেন আরও একটা জিনিস আছে যেটাকে বলা হয় ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি, কেমন? ডেনসিটি মানে জানেন? ডেনসিটির বাংলা অর্থ, ভিজুয়াল কন্টেন্টটা আবার বলবো, সহজ করে বলি এক লাইনে, রাসেল ভাই, গুগল বলে তোমার কন্টেন্টে ইমেজ ইউজ করো, ইমেজটা তোমাকে এক্সট্রা অথরিটি দিবে। এখন বুঝছেন? গুগল বলে, বুঝতে পারছেন? গুগল বলে ভিজুয়াল কন্টেন্ট ইউজ করো, ভিজুয়াল কন্টেন্ট মানুষের বুঝতে সুবিধা হয়। তো আমরা ইউজ করব, কতগুলো ইউজ করব, কিভাবে ইউজ করব, এগুলো আমরা যেতে যেতে পথে জানবো। এখন ডেনসিটি মানে হলো ঘনত্ব, আরও একটা ওয়ার্ড পাবেন, আমরা এইটাকে বলি স্টাফিং। স্টাফিং মানে বলতে বুঝেন? স্টাফিং বাংলা কি? স্টাফিং বাংলা কি? গাদাগাদি করে বসা, গাদাগাদি করে বসা। এক বেঞ্চে 6-7 জন বসছেন না? আরে আমাদের প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের অভাব ছিল না, এক বেঞ্চে 5-6 জন বসে যেতাম। এখন দেখেন এই যে গাদাগাদি করে, স্টাফিং আর গাদাগাদিটা একবারে বুঝে নেন। ধরেন আপনি আপনার কন্টেন্টে যদি এইভাবে ইউজ করেন, ধরেন ইলেকট্রিশিয়ানস, তো আপনি ইউজ করছেন ইলেকট্রিশিয়ানস আর ইম্পর্টেন্ট ফর ইলেকট্রিসিটি সার্ভিস, তো ইলেকট্রিশিয়ান ইউজ করছেন, আবার লিখতেছেন ইলেকট্রিশিয়ানস ক্যান সলভ ইউর প্রবলেম, আবার লিখতেছেন ইলেকট্রিশিয়ানস আর গুড ফর ম্যারিড, বিয়ে করার জন্য ইলেকট্রিশিয়ান পাত্র অনেক ভালো। আপনি ইলেকট্রিশিয়ান কথাটা বারবার ইউজ করতেছেন, এই যে বারবার ইউজ করতেছেন আপনার কন্টেন্টে একটা ওয়ার্ড, এইটা হলো আপনি ওভারলি ইউজ করতেছেন। আপনি এটাকে যদি ডেনসিটি বলেন, মানে আপনি কিওয়ার্ডের ঘনত্ব বাড়াচ্ছেন, এবং আপনি যদি এটাকে স্টাফিং বলেন, তাহলে ওইটা বলতে পারবেন গাদাগাদি করে আপনি কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছেন। এবং ওই যে প্রথম বলছিলাম, গুগল ফোর্সফুলি কোনো জিনিস পছন্দ করে না, গুগল পছন্দ করে ন্যাচারাল জিনিস, এবং গুগল বলে দেয় যে তুমি তোমার কিওয়ার্ডগুলা তোমার কন্টেন্টে কত % ইউজ করতে পারবা, একটা লিমিটেশন দিয়ে দেয়, কেমন? একটা লিমিটেশন দিয়ে দেয়। এবং গুগল বলে তুমি যদি তোমার ওয়েবসাইটে 100টা ওয়ার্ড ইউজ করো, তাহলে তুমি তোমার কিওয়ার্ডগুলা 1 থেকে 2 বার ইউজ করতে পারবেন। হৃদয় ভাই নতুন করে বললেন, অন্যদিন তো 1 থেকে 2% বলতেন। 1 থেকে 2% বললে বোঝানো হয় না ভাই, মানে আপনি 100টা ওয়ার্ডে 1 থেকে 2 বার ইউজ করতে পারবেন, 1000 ওয়ার্ডে কতবার ইউজ করতে পারবেন? 10 থেকে 20 বার।
1000 ওয়ার্ডে 10 থেকে 20 বার। ভাই ডেনসিটিটা একটু আপডেট হয়েছে, কেমন ডেনসিটিটা একটু আপডেট হয়েছে, আমি মনে হয় পুরাতন ভিডিওতে বলছিলাম 0.5, এখন 1 থেকে 2%, ঠিক আছে 1 থেকে 2%টাই ধরে নেন, কারণ একটু আপডেট হয়েছে, কেমন। তাহলে এটা যদি আবার বলি কিওয়ার্ড ডেনসিটি এবং কিওয়ার্ড স্টাফিং বলতে বোঝায় আপনি আপনার কন্টেন্টে কিওয়ার্ডগুলো কতবার ইউজ করতে পারবেন, এইটার একটা নিয়ম। আপনি আপনার কন্টেন্টে কিওয়ার্ডগুলো কতবার ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো গুগল বলে 1 থেকে 2% ইউজ করতে পারবেন। এইটা মাথায় নিয়ে নেন যে আমার কিওয়ার্ডগুলো 100 ওয়ার্ডে 2 বারের উপরে প্রেস হবে না, 100 ওয়ার্ডে 1 বারের কম প্রেস হবে না, ঠিক আছে। তো আপনার কন্টেন্টটা যদি 1000 ওয়ার্ডের হয়ে যায় তাহলে আপনি 10 থেকে 20 বার ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন হৃদয় ভাই এত নিয়ম তো মানতে পারবো না, একটু এদিক সেদিক হলে সমস্যা নাই, কেমন 1 থেকে 2% বলছে, তো আপনি যদি 1000 ওয়ার্ডে 8 বার ইউজ করেন খুব বেশি প্রবলেম হবে না, আপনি যদি 1000 ওয়ার্ডে 25 বারও ইউজ করেন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আপনার ন্যাচারালিজম, এইটা ন্যাচারালিজম, হ্যাঁ 15 বার করলে আরও ভালো, ন্যাচারালিজম বুঝেন না, যেন ওভার স্টাফিং না হয়ে যায়, বুঝতে পারছেন, ওভার স্টাফিং যেন না হয়ে যায়। এখন হৃদয় ভাই আসি, এই জিনিসগুলো মনে রাখলেই হবে। তারপরে আসি হলো মেটা ডেসক্রিপশন জিনিসটা কি। মেটা ডেসক্রিপশনটা হলো ওই যে আপনি একটা কন্টেন্ট দিলেন না, আপনি যে কন্টেন্টটা দিলেন না, এই কন্টেন্টের একটা ছোট্ট অংশ, ধরেন আমি এখানে গেলাম, আমি রুফ লিখে সার্চ করলাম, দেখেন আমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করি গুগল একটা কন্টেন্টের কী কী দেখায় এটা দেখি তো, হাউ টু পাশের বাড়ির মেয়েকে পটানো যায়, আচ্ছা হাউ টু মেক এ গ্রিন টি, হাউ টু মেক এ গার্ডেন। আমি যখন এইটা লিখে সার্চ করি গুগল দেখেন আমাকে কি দেখাচ্ছে, গুগল আমাকে 3টা জিনিস দেখাচ্ছে। একটা জিনিস হলো ইউআরএল, যেটা আমি একটু পরে দেখাবো আপনাদের। এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে বলা হয় ইউআরএল, এই জিনিসটাকে বলা হয় টাইটেল, আর এই জিনিসটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এখন হৃদয় ভাই মেটা ডেসক্রিপশনটা কি? আমরা ছোটোবেলায় সবাই মেটা ডেসক্রিপশন লিখে বড় হয়েছে, জানেন ছোটোবেলা সবাই, একটা কবিতা ছিল না অনেক কমন, ছোট ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল, ঘরে তুলে মহাদেশ সাগর অতল, শুনছেন না? তারপরে কি বলতো, এটার সারাংশ বা সারমর্ম বা সার কথা লিখো। ঠিক একইভাবে মেটা ডেসক্রিপশন হলো আপনার পুরো কন্টেন্টটাকে 160 থেকে 300 ওয়ার্ডের মধ্যে র্যাপ করে ফেলা, 160 অথবা 300 ওয়ার্ডের মধ্যে র্যাপ করে ফেলা, যেন আপনার মেটা ডেসক্রিপশন দেখেই মানুষ বুঝতে পারে আপনার কন্টেন্টটা কিসের উপর, বুঝতে পারছেন? এখন আপনারা গুগলে বিশ্বাস বলেন তো, আপনারা গুগলে একটা কন্টেন্ট কখন পড়েন? যখন আপনার টাইটেলটা ভালো লাগে তখন না, যখন মেটা ডেসক্রিপশনটা পড়ে মনে হয় কুছ তো হে, ইধার কুছ তো হে না, কিছু একটা আছে, তখনই তো আপনি ক্লিক করেন। দ্যাট মিন্স এখন যদি বলি আপনাদের কন্টেন্টের সবচেয়ে 3টা ইম্পর্টেন্ট জিনিস কি বলতে পারবেন? একটা কন্টেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? একটা কন্টেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ইউআরএল, টাইটেল আর মেটা ডেসক্রিপশন। এখন ইউআরএল জিনিসটা কি সিম্পলভাবে ভাবেন, এই যে দেখেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটের যে এই যে লিঙ্কটা আছে না, এই যে লিঙ্ক উপরে, এইটাকে ইউআরএল বলে। যদি আমি এখানে যাই ধরেন আওয়ার সার্ভিস, তাহলে এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের ইউআরএল হলো এইটা। আমি যদি আওয়ার চার্জেসে যাই তাহলে এই কন্টেন্টের ইউআরএল হলো এইটা। ইউআরএল মানে হলো ঠিকানা, ইউআরএল মানে হলো ঠিকানা, কোন লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে, কোন লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে, বুঝাইতে পারছি? তাহলে চলেন কন্টেন্টের কিছু ইম্পর্টেন্ট জিনিস আবার ঘুরে ফিরে আসি, কেমন? কন্টেন্টের কিছু জিনিস আবার ঘুরে ফিরে আসি। আমাদের কন্টেন্টে সর্বপ্রথম আসে হলো ইউআরএল, তারপরে আসে হলো টাইটেল, তারপরে আসে মেটা ডেসক্রিপশন, তারপরে আসে ইন্ট্রো, তারপরে আসে হেডিং ট্যাগ, তারপরে আসে ভিজুয়াল কন্টেন্ট, তারপরে কিওয়ার্ড ডেনসিটি, তারপরে হলো কিওয়ার্ড স্টাফিং। এখন আর 2টা জিনিস রয়েছে, এগুলো একটু কঠিন, শুধুমাত্র বোঝার চেষ্টা করেন, সব মনোযোগ আমার উপর দিয়ে দেন ভাই। জাস্ট 2টা জিনিস আরও,
ইন্ট্রোটা বুঝছেন না আনিস ভাই? ইন্ট্রো মানে হলো আপনার কন্টেন্টটা সূচনা যেভাবে হয়, আপনার কন্টেন্টের প্রথম 3টা লাইন, আপনার প্রথম 3টা লাইন কন্টেন্টের। ভালোবাসার ইন্ট্রো বোঝেন? ভালোবাসার ইন্ট্রো বোঝেন? আপনি আপনার ভালোবাসার মানুষকে প্রথম যে 3টা কথা বলছিলেন ওইটাই হলো ইন্ট্রো। আর ভালোবাসার এন্ড কি বলেন তো? ভালোবাসার এন্ড কি? আমাকে আর জ্বালাবো না, আমাকে আর কল দিব না, হ্যাঁ আমাকে আর কল দিব না, তুমি বিরক্তি হয়ে গেছো। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ওকে, চলেন আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক বুঝে তারপরে আমার সম্পর্কে গুণগান গাইবো, গল্প টল্প করবো, ঠিক আছে? এখন দেখেন ইন্টারনাল মানে কি। ইন্টারনাল মানে বুঝেন নিজেদের মধ্যে। ইন্টারনাল মানে হলো ভেতরে, ভেতরে। ওই যে সালমান শাহের একটা অনেক পপুলার গান ছিল না, আমার ভিতর ও বাহিরে। এক্সটার্নাল মানে হলো বাহিরে, ইন্টারনাল মানে হলো ভিতরে, এক্সটার্নাল মানে হলো বাহিরে, ঠিক আছে? তো ইন্টারনাল লিঙ্ক মানে হলো নিজেদের মধ্যে লিঙ্কিং করা। ইন্টারনাল মানে হলো নিজেদের মধ্যে লিঙ্কিং করা। ধরেন আপনার ক্লায়েন্টের এইটা একটা কন্টেন্ট আছে না, ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস লন্ডন আছে না? এখন এইটার মতো করে দেখেন এখানে একটা লিঙ্ক করা হয়েছে, ঠিক আছে? আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, ধরেন এই লিঙ্কে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এইটা হলো idealelectronics.co.uk। এইটা কার ওয়েবসাইটের লিঙ্ক ভাই? এখানে একটা লিঙ্ক করা হয়েছে, এখানে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। কার ওয়েবসাইটের লিঙ্ক? তার নিজের ওয়েবসাইটের লিঙ্ক না? রিয়াদ ভাই মিউট করেন। তার নিজের ওয়েবসাইটের লিঙ্ক না? ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় নিজের ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করা। বুঝাইতে পারছি? নিজের যে কোনো কোন ওয়েবসাইটের সাথে করবেন এগুলো আমরা অন পেজে জানবো, বাট ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় যে আমার যে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের অনেক শাখা প্রশাখা ডালপালা আছে না, অনেক শাখা প্রশাখা ডালপালা আছে না, এই শাখা প্রশাখা ডালপালার সাথে লিঙ্কিং করে দেওয়া। আর এক্সটার্নাল মানে হলো পৃথিবীর অন্য যে কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেওয়া, ঠিক আছে? পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেওয়া। কোন ধরনের ওয়েবসাইটের সাথে করব, কেন করব, এগুলো কিন্তু আমরা অন পেজে বুঝবো, ঠিক আছে? জাস্ট বুঝেন ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায়, ইন্টারনাল বলতে বোঝায় নিজেদের যে কোনো একটা ওয়েব পেজের সাথে লিঙ্ক করে দেওয়া, এক্সটার্নাল পৃথিবীর অন্য যে কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেওয়া। আর যদি কোনো একটা ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্কও না থাকে, এক্সটার্নাল লিঙ্কও না থাকে, তাহলে এই ওয়েবসাইটকে কি বলে জানেন? এই ওয়েবসাইটকে বলা হয় অরফান বা এতিম পেজ, যার কেউ নাই। ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কেউ নাই ভাই, না ইন্টারনাল লিঙ্ক আছে না এক্সটার্নাল লিঙ্ক আছে, তাহলে আমরা কি বলবো? এটাকে কি বলবো? অরফান পেজ বলবো, ঠিক আছে? অরফান পেজ বলবো। এখন তো ভাই বুঝছেন, এখন মানুষ এতিম হলে অতটা সাফার করে না যতটা সিঙ্গেল হলে সাফার করে। পোস্টগুলো দেখবেন আমি আজও সিঙ্গেল রয়ে গেলাম, ঠিক আছে? সবাই প্লোরাল হয়ে যাচ্ছে। ভাই রে ভাই, কি আক্ষেপ বুঝেন, কি আক্ষেপ। আরেকবার বলবো, আমি আজও সিঙ্গেল রয়ে গেলাম। নাহিদ ভাই আক্ষেপ যে করে এইটা, নাকি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক বলবো? নাহিদ ভাই ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক বলবো? চলেন, আপনাদের ক্লিয়ার হয়েছে না? আমি আবার বলছি। নাহিদ ভাই ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে www.nahid.com, 1-to-1 কথা বলেন তাহলে বুঝতে পারবেন। nahid.com, তাহলে এই ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকবে না নাহিদ ভাই? আরও আলাদা আলাদা পেজ থাকবে না? ধরেন এসইও সার্ভিসের জন্য আলাদা পেজ, ওয়েব পেজের জন্য আলাদা পেজ, ব্যাকলিঙ্কের জন্য আলাদা পেজ থাকবে না? এখন যদি আপনার ওয়েবসাইটের nahid.com এর সাথে এসইও সার্ভিসের পেজের লিঙ্ক করে দেন, তাহলে কার সাথে লিঙ্ক করছেন? নিজের সাথে না, নিজের ওয়েবসাইটের সাথে না? তাহলে এইটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। যদি নিজের ওয়েবসাইটের সাথে লিঙ্ক থাকে তাহলে ইন্টারনাল লিঙ্ক বলা হয়। এখন আপনার কন্টেন্টের একটা জায়গায় নাহিদ ভাই লিখছেন যে আমার একটা সুন্দর ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটার নাম অদৃশ্য বালক, তারপরে অদৃশ্য বালকে আপনি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে ফেসবুক কি আপনার ওয়েবসাইট? ফেসবুক কি আপনার ওয়েবসাইট? তাহলে আরেকজনের ওয়েবসাইট না, এইটাকে এক্সটার্নাল লিঙ্ক বলা হয়। বুঝাইতে পারছি হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্ক, হোয়াট ইজ এক্সটার্নাল লিঙ্ক? এখন যদি আপনার ইন্টারনাল লিঙ্কও না থাকে, এখন যদি আপনার এক্সটার্নাল লিঙ্কও না থাকে, আপনি এটাকে কি বলবেন?
এটাকে কি বলবেন? অরফান পেজ। তাসনিম তপু ভাই আবার বলবো তাহলে একটা দুষ্ট এক্সাম্পল দেই, কেমন? তাহলে দুষ্ট এক্সাম্পল বল। ধরেন ইন্টারনাল লিঙ্ক বলতে তাসনিম ভাই আপনার নিজের বিবাহিত স্ত্রী, আর এক্সটার্নাল লিঙ্ক বলতে বিয়ের পরে সম্পর্ক করছেন আরেকজনের সাথে, ঠিক আছে? যা পর সে কখনো আপন হবে না। বুঝাইতে পারছি ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক? না বুঝলে আবার ভিডিও দেখে নেবেন। জি তালিব ভাই কি কোয়েশ্চেন বলেন? এই যে শুরু হয়ে গেছে, দেখেন 43টা মিনিট কথা বলছি না, আমার বোরিং লাগছে, আমি জানি আপনাদেরও বোরিং লাগে নাই। কন্টেন্টের একটা ওভারভিউ মাথার মধ্যে সাজায় নিছেন, আর এই টপিকসগুলো যদি নোট করে নেন কন্টেন্টটা একদম পানি হয়ে যায়। বলেন তালিব ভাই কি কোয়েশ্চেন? ইন্ট্রো এন্ড মেটা ডেসক্রিপশন কি সেম? পড়ে জানি তালিব ভাই, কনফিউশনে পড়ে যাবেন। ইন্ট্রো আর মেটা ডেসক্রিপশনটা যদি বলি সেম তাহলে সেম, আর যদি বলি না তাহলে না, ঠিক আছে? এটা আরও একটু পরে জানবেন, যখন অন পেজে যাব তখন জানবেন। H1 H2 H3 এগুলো আবার বলেন। রাসেল ভাই আবার ভিডিওটা দেখবেন, সেম কোয়েশ্চেনটা কালকে আমি আপনাদের আবার সলভ করে দেবো, এবং আপনি যদি এই ভিডিওটা 1.5 বার দেখেন বা 2 বার দেখেন তাহলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। চলেন একটা ওভারভিউ দিয়ে দিই ছোট্ট করে, 2 মিনিট একটা ওভারভিউ দিয়ে দিই। কন্টেন্ট হলো একটা কিওয়ার্ডের জন্য দেওয়া ইনফরমেশন। তো এই ইনফরমেশনগুলো আমরা দিই গুগলকে, গুগল যেন আমাদের কন্টেন্টকে ভালোবাসে, গুগল যেন আমাদের কন্টেন্টকে পছন্দ করে। গুগল যদি আমাদের কন্টেন্টকে ভালোবাসে অ্যান্ড পছন্দ করে তখন কিন্তু গুগল আমাদের কন্টেন্টকে র্যাঙ্ক দিবে। এখন গুগল কিন্তু 2 ধরনের কন্টেন্ট ভালোবাসে, যেটা হলো ন্যাচারাল অ্যান্ড ইনফরমেশনাল। তো ন্যাচারাল আর ইনফরমেশনাল কন্টেন্ট বলতে বোঝায় আপনি এই জিনিসগুলো ইউজ করবেন আপনার কন্টেন্টে। তো প্রথমে কি করবেন, আপনার কন্টেন্টের একটা সুন্দর ইউআরএল দিবেন। কিভাবে দিবেন এগুলো পরে? একটা সুন্দর টাইটেল দিবেন, একটা সুন্দর ইন্ট্রো দিবেন, একটা সুন্দর সাবহেডিং দিবেন, তারপরে একটা ভিজুয়াল কন্টেন্ট ইউজ করবেন, তারপরে কিওয়ার্ড স্টাফিং করবেন না, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ইউজ করবেন। এই জিনিসগুলো করতে পারলেই আপনার কন্টেন্টটা পারফেক্ট হয়ে যাবে। কেমন বুঝাইতে পারছি? সব জিনিসের এইটাই হলো ওভারভিউ। কেমন? এই ভিডিওটা যদি দেখেন ভাই মন দিয়ে, ঠিক আছে, মন দিয়ে যদি দেখেন তাহলে কোনো কোয়েশ্চেন থাকার কথা না, কারণ আমি নিজেই স্যাটিসফাইড। কিওয়ার্ড স্টাফিং বলতে বোঝায় গাদাগাদি। স্টাফিং বুঝেন না? স্টাফ বুঝেন? STUFFING, স্টাফিং। ওকে ঠিক আছে। তারপরেও আপনাদের 5 মিনিট ছেড়ে দিই, কোয়েশ্চেন করেন টেক্সট করে, ঠিক আছে? টেক্সট করে বলেন। আমাদের কি 6টা লিঙ্ক দেওয়া, হেডিং দেওয়া বাধ্যতামূলক? রাকিব ভাই বলে দিছি কোয়েশ্চেন ভিডিওগুলোতে পেয়ে যাবেন। রাতুল ভাই মাইক্রোফোন অন করে বলবেন। আচ্ছা বলেন যান, তারপরে বলেন ইউআরএল কি? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ইউআরএলটা কালকে বুঝবেন রিয়াদ ভাই, না হলে কোয়েশ্চেন করবেন, ভিডিওটা আবার দেখতে হবে। জি রাতুল ভাই বলেন। ভাইয়া আমরা এই যে কন্টেন্টটা লিখতেছি এটা ওয়েব কন্টেন্টের আন্ডারে, তাই না? ওয়েবসাইটের জন্য তো লিখবো ভাই, ওয়েবসাইট দিয়ে তো বুঝাইলাম। জি ওয়েব কন্টেন্ট। আচ্ছা স্টাফিংটা ক্লিয়ার হচ্ছে না, ইউআরএল ডিলিটিমিটার জানি না, কিওয়ার্ড ডেনসিটিটা আবার ভালো করে বুঝেন। আচ্ছা কিওয়ার্ড ডেনসিটি আর কিওয়ার্ড স্টাফিংটা যাওয়ার আগে বুঝাই দিব, তারপরে বলেন। এগুলো পরে বুঝবেন ভাই, অপটিমাইজ তো পরে বুঝবেন, আগে আপনারা কিওয়ার্ডের কন্টেন্টের স্ট্রাকচার বুঝেন। কম্পিটিটর অ্যানালাইসিস অনেক পরে নাইম ভাই, কম্পিটিশন অ্যানালাইসিস অনেক পরে, একদম লাস্টের দিকে যখন আমরা পুরো এসইও বুঝে যাব তখন কম্পিটিটর। একটা পেজে কত ওয়ার্ডের কন্টেন্ট ভালো হবে আমরা পরে জানবো। H1 টেক কি ইন্ট্রোতে না টাইটেল হবে জানি না, নেক্সট ক্লাসে জানবো। অ্যাঙ্কর টেক্সট এখনও বলি না ইরফান ভাই, এই যে দেখেন চলে আসছেন, আজকের ক্লাস নিয়ে কোয়েশ্চেন করেন না কেন? অ্যাঙ্কর টেক্সট বুঝবেন, H1 কোথায় ইউজ করবেন এগুলো বুঝবেন। আজকের ক্লাস শুধুমাত্র আজকের ক্লাসটা নিয়ে। মেটা ডেসক্রিপশন 160 থেকে 300 ক্যারেক্টার, সরি সৈকত ভাই আমার ভুল হয়েছে ভাই, সিদ্দিক ভাইয়ের মতো, হ্যাঁ ক্যারেক্টার হবে, সরি ভাই ভুল হয়ে গেছে। না ওয়ার্ডই হবে, সরি ওয়ার্ডই হবে, আপনারা কনফিউশনে পারলেন না ভাই।
ওয়ার্ডই হবে। ওয়ার্ড আর ক্যারেক্টারে আমারও একটু কি হয়ে যায় আর কি, ওয়ার্ডই হবে। আরে আপনারা এইখান থেকে জানতে পারবেন, নর্মালি এইখান থেকে জানতে পারবেন এসিও কয়েকটা ওপেন করে। না সরি, ক্যারেক্টার, ঠিক আছে ক্যারেক্টারই হবে, ক্যারেক্টার হবে, সরি ভাই ক্যারেক্টার হবে। কি সরাসরি কথা বলবেন আজকে ক্লাসে? কন্টেন্ট নিয়ে আরও 2 থেকে 3টা ক্লাস হবে ভাই, কন্টেন্টে তো সোজা না। এবং কন্টেন্টটা কোনো আপনারা এসইও কি দেখেন, ওভারভিউ দেখেন, কন্টেন্ট কেউ বোঝাবে না, আমি শুধুমাত্র কন্টেন্ট আপনাদের বোঝাই দিচ্ছি। জি ভাই বলেন, সরাসরি কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি, বলেন। আমি জানতে চাইছি যে কিওয়ার্ড স্টাফিং যেটা, আমি কি মেইন কিওয়ার্ড 1000 ওয়ার্ডের মধ্যে 10 থেকে 20 বার বসাতে পারবো আর কি? ভাই এলএসআই ভাই কিওয়ার্ড ভাই আমি ভাই 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 আপনি স্ট্রাকচার বুঝেন, আজকে এগুলো আমরা আলোচনা করব, কতবার ওকে কত ওকে কিওয়ার্ড এগুলো আলোচনা করব ভাই। ওয়ার্ড আর ক্যারেক্টার, ওয়ার্ড বলতে দেখেন, ওয়ার্ড হলো একটা ওয়ার্ড, শব্দ, আর একটা ওয়ার্ডে 4টা অক্ষর আছে, অক্ষর বলতে বোঝায় ক্যারেক্টার, আর ওয়ার্ড বলতে বোঝায় শব্দ, ঠিক আছে? ওয়ার্ড বলতে শব্দ। কন্টেন্ট কিন্তু আপনাদের লিখতে হবে না, ঠিক আছে? এখন আমি যদি বলতাম অন্য সবার মতো যে কন্টেন্ট লিখতে হবে না, আমি কন্টেন্ট শেখাবো না, এটা আমার জন্য অনেকটা মানে আমি নিজে আনস্যাটিসফাইড থাকতাম, ঠিক আছে? আমি নিজে আনস্যাটিসফাইড থাকতাম। কন্টেন্টটা বুঝে রাখেন, কারণ আপনারা যদি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মুভ করেন আমার সাথে, তখন কিন্তু নিজেদের কন্টেন্ট নিজেদের লিখতে হবে, ঠিক আছে? শিখা লাগবে না, ছেড়ে দিবেন, শিখা লাগবে না। আপনাদের একটা রিকোয়েস্ট করি, ভিডিও দেখার পরে 100% শিওর থাকেন, কোনো কোয়েশ্চেন থাকবে না, আমি কোনো কঠিন ওয়ার্ড ইউজ করি নাই, শুধুমাত্র এই জায়গাতে কী করেন। জি রাসেল শামীম ভাই বলেন, বলেন আমি আছি 10টা পর্যন্ত আপনাদের কোয়েশ্চেন নেওয়ার জন্য, বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। মনোযোগ দিতে হবে। ও আচ্ছা, আপনি একটু ছোট, এই জন্য একটু কম বুঝতেছেন। জি ভাই বলেন, এইভাবেই ক্লাস ভাই হবে আপনাদের। আসলে আমি যে H1 H2 এই বিষয়টা আসলে সেরকম ভাবে বুঝতে পারিনি, এটা বাদে আমার সবগুলোই প্রায় ক্লিয়ার ভাই। আচ্ছা H1 H2 আপনি আমার সাথে কথা বলেন, ঠিক আছে? আমি দেখি কতটুকু আপনারা জি ভাই। বোঝাইতে পারি। রচনা লিখছেন ছোটবেলা? জি ভাই। কোন রচনা সবচেয়ে বেশি লিখছেন বলেন তো? ভাই ছোটবেলা তো রচনা লেখা হয় ভাই, গরুর রচনা বা আচ্ছা ধরেন গরুর বিভিন্ন। রচনা লিখছেন, হ্যাঁ, তাহলে গরুটা হলো আপনার মেইন কিওয়ার্ড, এটা উপরে লিখছেন না? জি ভাই। তারপরে কিছু পয়েন্ট লিখছেন না, গরুর অপকারিতা, উপকারিতা, ঠিক আছে? জি এইগুলা লিখছেন না? এইগুলারে কন্টেন্টের ভাষায় বলা হয় হেডিং ট্যাগ। ইম্পর্টেন্ট টপিকসগুলোকে হেডিং ট্যাগ বলা হয়। এখন কিওয়ার্ড রিসার্চের সময় মনে আছে একটা টার্গেটেড কিওয়ার্ডের এগেনস্টে কিছু বাচ্চা কাচ্চা পোনা বের করছিলেন না, যেগুলো আমরা রিলেটেড কিওয়ার্ড ইউজ করতাম? জি ভাই। এই রিলেটেড কিওয়ার্ডে বলা হয় সাবহেডিং। এখন সাবহেডিং থাকে 6টা, H1 থেকে H6, ঠিক আছে? 6টা সাবহেডিং হয়েছে না? তো জি। সবচেয়ে ইম্পর্টেন্ট সাবহেডিং হলো H1, এটা হলো লিডার, বুঝছেন? তো আপনার পুরো কন্টেন্টে H1 শুধুমাত্র একবার ইউজ করতে পারবেন। এখন বাকি থাকলো কয়টা সাবহেডিং ভাই? 5টা। আচ্ছা ভাই। এখন যদি আপনি 50টা রিলেটেড কিওয়ার্ড ইউজ করেন, তাহলে ওই 5টায় ভাগ করে দিয়ে দিবেন। H2-তে 10টা দিলেন, H3-তে 5টা দিলেন, H4-এ 20টা দিলেন, এইভাবে সাজাইতে পারবেন। বুঝাইতে পারছি সাবহেডিংগুলো? জি ভাই ক্লিয়ার। ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ। ওকে ওকে, স্টাফিং কে বুঝবেন? 1 বাই 1 স্টাফিং কে বুঝবেন বলেন? স্টাফিং কে বুঝবেন? দুটো এক্সাম্পল দিয়ে বোঝাবো, বলেন কে বুঝবেন? স্টাফিংটা কে বুঝেন না, বা ডেনসিটিটা কে বুঝেন নাই? বলেন, আনমিউট করেন, আনমিউট করেন। ক্লাস কিন্তু শেষ, একটু মজা করবো আর কি, কিন্তু বুঝাই দিব মজার ছলে। বলেন বলেন, কে আনমিউট করবে বলেন? এই নুমান ভাই, আমি আজকে আপনাকে নক করব ভাই। নোমান ভাই আজকে আমি আপনাকে নক করব, কেমন? সরি রে ভাই, আমি আসলে আপনার মানে বুঝিনি তো দিন শেষে। কেউ নাই? স্টাফিং সবাই বুঝে ফেলছেন? মাশাআল্লাহ। এখন যে অনেক সময় ক্লাসে জিজ্ঞেস করেন না কে কে হোমওয়ার্ক আনেন নাই, হাত তোলেন। আচ্ছা ওকে,
আচ্ছা হাসিব ভাই আপনাকে বুঝাই কেমন, আপনাকে বুঝাই ভাই, আপনারা আমাকে আবার ওভার পাকনা রাখনা বললেন না। আসিফ ভাই ধরেন আপনার একটা নতুন রিলেশন হলো, আপনার নতুন রিলেশনের গার্লফ্রেন্ডের নাম হলো সাদিয়া, ঠিক আছে? তো আপনি বলতেছেন সাদিয়া আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সাদিয়া তুমি আমার জান, সাদিয়া তুমি আমার প্রাণ, এইরকম লিখতেছেন, ঠিক আছে? এই যে সাদিয়া ওয়ার্ডটা বারবার ইউজ করতেছেন না, সাদিয়া ওয়ার্ডটা বারবার ইউজ করছেন না কথা বলার জন্য বা কথা বলার সময়, এইটাকে বলা হয় স্টাফিং, এটাকে বলা হয় ডেনসিটি। আপনি যদি সাদিয়ার জায়গায় অন্য কিছু ইউজ করেন তাহলে কিন্তু জিনিসটা শুনতে ভালো লাগবে এবং বুঝতে ভালো লাগবে। ঠিক একইভাবে ওয়েব কন্টেন্টে একটা কিওয়ার্ড বারবার বারবার রিপিট হতে পারে না, এটা একটা ন্যাচারালিজম রাখতে হয়, বুঝতে পারছেন? ন্যাচারালিজম রাখতে হয়। তো স্টাফিং মানে হলো ঘনত্ব এবং স্টাফিং মানে হলো গাদাগাদি, আর ডেনসিটি মানে হলো ঘনত্ব। এই দুইটার জন্য গুগল কিছু নিয়ম করে দিছে, আমরা যখন কন্টেন্ট লিখব তখন ওই নিয়মগুলো মানতে হবে। জি 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 জি, ক্লাস ইজ ওভার। দেখেন আজকে আপনারা 50 মিনিটের মতো ক্লাস করছেন, 50 মিনিটের উপরে। না আমার বুঝাইতে সমস্যা হয়েছে, না আপনাদের বুঝতে সমস্যা হয়েছে। তো ক্লাসের ফ্লোটা যদি নষ্ট না করেন আমিও আপনাদের বেশি বেশি দিতে পারবো, কেমন? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি একটা কোশ্চেন করতে চাই। করে ফেলেন। ভাই যে আমি একটু গুলাই ফেলছি, সেটা হলো যে আপনি যেটা বললেন যে লাইক 6টা হেডিং থাকবে, হেডিং টু H1 to H6। আমি যদি 50টা কিওয়ার্ড ইউজ করি তাহলে আমি প্রতিটা হেডিং এর মধ্যে আমি 10টা করে ইউজ করব। মানে কিওয়ার্ড কোনটা ভাই? আমার মেইন যে কিওয়ার্ড যেটা থাকবে ওইটা আমি 10টা করে ইউজ করব, আর আমার হেডিংগুলো মানে সাব হেডিংগুলা সাব কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড, বুঝতে পারছেন? রিলিভেন্ট Okay, কিওয়ার্ডগুলা। তো রিলিভেন্ট Okay. কিওয়ার্ডের মধ্যে আপনার ধরেন 30টা কিওয়ার্ড টার্গেট করবেন। তো রিয়াদ ভাই সাব হেডিং নিয়ে কিন্তু গুগলের একটা নিয়ম আছে, আপনি H1 কিন্তু দুইবার ইউজ করতে পারবেন না, ঠিক না ভাই? H1 কিন্তু দুইবার ইউজ করতে পারবেন না। আপনার কাছে অপশন কয়টা আছে? 5টা। জি ভাইয়া। এই 5টায় আপনি যতবার ইচ্ছা ওই 50টা কিওয়ার্ড ভাগ করে দিতে পারেন। আপনি যদি H2-তে 25টা দেন আর বাকি 4টায় 25টা, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি আমি? জি ভাই বুঝতে পারছি। এক্স্যাক্টলি। ওকে, তাইলে আজকে এতটুকু থাকুক ক্লাস। থ্যাংক ইউ সো ভাইয়া, মাচ। জি রাকিব ভাই, খুক্কা। আচ্ছা ভাইয়া, মনে করেন আমি চাচ্ছি যে আমার প্যারাগ্রাফ লিখবো প্রায় 8টার মতো। তো প্রথম আমি 6টা হেডিং 6টাতে বসাইলাম, আর 2টার জন্য আমি কি হেডিং যে ব্যবহার করতে পারি? কোনোটা ভাই, যে কোনোটা। আপনি যদি H2 দুইবার ইউজ করেন সমস্যা নাই, H3 দুইবার ইউজ করলে সমস্যা নাই। আপনি শুধুমাত্র H1 একবারের উপরে ইউজ করতে পারবেন না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, কেমন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম।